একজন ইঞ্জিনিয়ারের ইন্টারভিউ নিচ্ছে, ডিটেকটিভ হতে চেয়েছি। মিলন সমিতির খেলার মাঠ কুরুক্ষেত্র হতে পারে না। একটা আধটা ফাউল করলে পরে তাকে মাঠ থেকে বার করে দেবো, এটা ঠিক ভাল লাগে না। ওর ইন্টারভিউসগুলো দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন যে আমরা কেমন কাজ করছি, আমরা আদৌ ঠিকঠাক কাজ করছি কি না, কারণ সেটার রিপোর্টটা ওরা দিয়ে দেবে। ঠিক আছে, কাজে এর জন্য ওর চ্যানেলটা দেখতে হবে। নমস্কার, আমি সৌমত। আজকে আমাদের সাথে যিনি রয়েছেন তার বহু রূপ। তিনি বিশ্বরূপ বিশ্বাস। কখনো তিনি চলচ্চিত্রকার, কখনো তিনি চিত্রনাট্যকার, আবার কখনো তিনি সুঅভিনেতা। তো আজকে তার সাথে বহু দিক নিয়ে কথা হবে এবং তিনি সদ্য একটা মুক্তিপ্রাপ্ত ছবির চিত্রনাট্যকার, তো সেই নিয়েও কথা হবে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আর দেখে যদি ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো বিশ্বরূপদা, তোমার তো বহু রূপ। তো বিশ্বরূপ বিশ্বাস সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে। সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু ব্রাইট ফিউচার, মানে ইঞ্জিনিয়ারিং যে ট্রেডগুলো রয়েছে তার মধ্যে একদম মাদার ট্রেড, তো সেখানে কিন্তু চাকরির প্রসপেক্টটাও ভালো। কিন্তু এইসব ছেড়ে, এত ব্রাইট ফিউচার ছেড়ে বাংলা ছবির মতো একটা ধূসর, মানে শুধু বাংলা ছবি না, মানে ছবির জগৎটাতে একটু ধূসর প্রসপেক্ট, তো সেইখানে আসার কেন? তুমি আজ অব্দি কোন সিভিল ইঞ্জিনিয়ার ইন্টারভিউ নিয়েছো? আমি নিজে ইঞ্জিনিয়ারিং পড়েছি বলে বলতে। আচ্ছা, আরও ভালো, আরও ভালো। একজন ইঞ্জিনিয়ারের ইন্টারভিউ নিচ্ছে, বলো আমরা এই প্রফেশনটাতে রয়েছি। তা না, ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেশনও প্রচুর, সেটা নিয়ে বক্তব্য না। করেছি আমি বেশ কিছুদিন কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত ছিলাম, বেশ কিছুদিন সিভিল ওয়ার্কের সঙ্গে ছিলাম। বাট তারপরেতে আলটিমেট এটাই দেখেছি যে ভালো লাগছে করতে। মানে সবকটা প্রফেশনেই তো চড়াই উতরাই আছে। তা এখানে চড়াই উতরাইটা এনজয় করছি, অ্যাডভেঞ্চারাস লাগছে। অন্য জায়গায় চড়াই উতরাইগুলোতে কষ্ট হতো বড্ড বেশি, এখানটা এনজয় করছি। কিন্তু ঝুঁকিপূর্ণ নয়? মানে এটা কিন্তু পরিবারের সাথেও একটা সংঘর্ষ করতে হয় যে না, আমি এটা করতে চাই। তো এটা অ্যাট এ গ্লান্স নয় যে আজকে আমার ভালো লাগলো না, আমি করলাম না, তো বাড়িতেও মেনে নেবে ঠিক আছে বাবা তুই যা সিনেমা বানা, এরকম তো নয়। তো তোমার ক্ষেত্রে সিনারিওটা কেমন ছিল? আসলে আমার বাবা মা দুজনেই যেহেতু সরকারি চাকরি, আচ্ছা। তা সরকারি চাকরি আহ, একটু মোনোটোনাস হয়ে গেছিলো আমাদের ফ্যামিলিতে। সবাই আচ্ছা। সরকারি চাকরি করলে পরে আর কী করে হবে। তা তারা জানতোই ছোটোবেলা থেকে আমি করবো না এসব কিছু। ঠিক আছে, আর এই 10টা ডিউটি বা এই ধরনের কাজ যেগুলোতে খুব আটকে যেতে হয় না, সেটা খুব কঠিন কাজ, খুব দায়বদ্ধতা কাজ। বরং সেখান থেকে বলবো যে আমাদের কাজটা অনেক বেশি মুক্ত, স্বাধীনচেতা কাজ অনেক বেশি। হ্যাঁ, একদম ঠিক কথা যে এখানেতে দীর্ঘদিন তোমাকে লেগে থাকতে হবে, সময় লাগে, প্রচুর সময় লাগে, অনেক দিন লেগে থাকতে হবে তোমাকে। সেটা লড়াই করার জন্য তোমাকে পাশাপাশি অন্য কিছু করে যেতে হবে সর্বক্ষণ, যাতে তুমি এখানেতে লড়াইটা চালিয়ে যেতে পারো। তারপর বাকি তো পুরোটা কপাল। বাকি কপাল পুরোটা কি, মানে আপনি মনে মনে করেন যে এইখানে কপাল একটা বিরাট রোল প্লে করে? সব জায়গায় কপাল বিশাল রোল, লাক একটা বড় ফ্যাক্টর। আমি শুধু সেই প্ল্যাটফর্মটাতে টিকে থাকার মতো মানসিকতা লড়াইটা চালিয়ে যেতে পারি। বাকি পুরোটা যা কিছু হবে লাক। কেউ তোমাকে সে কাজ দেবে, তোমার লাক। কেউ তোমাকে সেই কাজে যারা সাহায্য করবে, তোমার লাক। কান পাতলে শোনা যায় যে লবিবাজি আছে। লবিবাজি আছে না লাক ফ্যাক্টর আছে? লবি যদি থাকে কোনো কারণে, লবি মানে কি, ধরো আমার পছন্দ যে আমি এই কজন মানুষের সঙ্গে আমি কাজ করে করে আমার পছন্দ, তাদেরকে নিয়ে আমি কাজ করতে চাই বারবার করে, এরকম একটা লবি হয় হয়তো, সেটা হতেই পারে। এবার তোমার লাক, তুমি সেরকম কোনো ভালো লবির মধ্যে পড়লে কি না, তাহলে তুমি ভালো ভালো কাজ করতে পারবে। প্রত্যেকের তার নিজস্ব টিম থাকে, সেটা প্রডিউসার হোক, ডিরেক্টর হোক, প্রত্যেকের তার পছন্দের টিম থাকে, তাদেরকে নিয়ে তারা কাজ করে। এবার তোমার যদি কপাল ভালো হয়, তুমি সেরকম যদি কোনো ডিরেক্টরের নজরে পড়ে যাও, তার কাজের জুরিডিকশনে, যে তার দলের মধ্যে, তাহলে তুমি ভালো ভালো কাজ করতে পারবে। কিন্তু এই লবিবাজির ফলে তো অনেক তরুণ, ধরুন অভিনেতা হোক কি পরিচালক, তারা তো পেছনে পড়ে যাওয়ারও তো একটা চান্স থাকে। মানে ধরুন একজন পরিচালক সে মনে করলো যে তার তার টিমের সাথে, মানে সে স্বচ্ছন্দ, তো তার সাথে কাজ করবে, সেটা আপনি বলছেন লবিবাজি। তো এবার একটা তরুণ সে তো একটা খুব চাপের মধ্যে, এই লবিবাজির মধ্যে তো, বা আপনি কখনো পড়েছেন মানে? না, আমি বলছি যে লবি এরকম থাকে। আমরা আমরা যে কোনো জায়গায় তুমি যখনই কোনো ফাংশনে যাবে দেখবে, প্রথমে সবার সঙ্গে হাই হ্যালো করলে কিছুক্ষণ পর দেখবে আলাদা আলাদা গ্রুপ হয়ে গেছে, যার যার পছন্দ অনুযায়ী ছোটো ছোটো দল হয়ে গেছে। ওখানেও লবি, সব জায়গাতেই লবিটা হবে। লবি ইন দ্য সেন্স মানে আমি একটা গ্রুপ করে নিয়ে আলাদা করে কাজ করছি, এই গ্রুপটা আমার পছন্দের গ্রুপ। ঠিক আছে, এবার সেটা করতে গিয়ে যদি আমি ট্যালেন্টেড যারা বা যারা ভালো কাজ করতে পারে, প্রথমত আমি যদি বুদ্ধিমান হই, আমি তো সবসময় চাইবো আমার লবিতে ভালো ভালো লোকগুলো আসুক। সেখানে যদি আমি অন্য কারোর দ্বারা প্ররোচিত হয়ে একটা ভালো ট্যালেন্টেড কাউকে যদি না আনি, সেটা আমারই ভুল হবে, সেটা আমার লস হবে একদিক থেকে। তো সেটাকে যদি আমি লবিবাজি বলি, এবং সেটা করলে পরে সে নিজেই ঠকবে আলটিমেট গিয়ে, ওইটাতে সে লাভবান হবে না লবিবাজি করে।
বরং আমার দলেতে ভালো ভালো লোকেরা আসবে, কাজ করবে, সেটা সবসময় চাইবো। ট্যালেন্ট তো বরং খুঁজে খুঁজে নিয়ে আসতে হবে সেখানে। তো আপনি ছবি পরিচালনা করেছেন, চিত্রনাট্য লিখেছেন। ওই যে আমি যেটা শুরুতেই বললাম যে বহুরূপ, বিশ্বরূপের বহুরূপ। তো এই অ্যাকচুয়ালি আপনি কি হতে চেয়েছেন? হতে চেয়েছি বিভিন্ন সময় বিভিন্ন কিছু। আহ, ছোটবেলায় শিকারি হতে চাইতাম। হ্যাঁ। একটা সময় পর ট্রাফিক পুলিশ হতে চাইতাম। ট্রাফিক পুলিশ। হ্যাঁ, ওই দেখতাম খুব গাড়ি ফাড়ি ঠিকঠাক করে, হেভি পাওয়ারফুল মনে হতো তাকে দেখে, যে সব গাড়ি রাস্তায় সে কন্ট্রোল করে, একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে থাকে। ঠিক আছে, এরকম বিভিন্ন সময় বিভিন্ন কিছু হতে চেয়েছি। ডিটেকটিভ হতে চেয়েছি একটা সময় মারাত্মক পোকা ছিল, গোয়েন্দা হবই জীবনে। ঠিক আছে, জীবনে গোয়েন্দা হতেই হবে, আর কিছু হই না, ওই গোয়েন্দা হবই। তো এরকম যা যা হতে চেয়েছি তার কোনোটাই হয়নি। ঠিক আছে, হ্যাঁ, তবে অভিনেতাটা চিরকালই ক্লাস, যেহেতু খুব ছোটোবেলা থেকে ক্লাস 5 থেকে অভিনয় করি, মাঝে মাঝে হয়তো অভিনয় থেকে অনেক দূরে চলে এসেছি, পড়াশোনা অন্যান্য প্রেশারেতে। আবার যখনই সুযোগ পেয়েছি করেছি থিয়েটার বাইরে। তার ফলে অভিনয়ের সঙ্গে একটা খুব ছোট থেকে একটা একাত্মতা ছিল। ওই জন্য এরকম ব্যাপারটা না যে আমি অন্যান্য পড়াশোনা করেছি বা অন্যান্য জিনিস যেগুলো চেয়েছি সেগুলো হয়নি বলে আমি অভিনেতা হয়েছি বলে আমি অখুশি। কারণ আমি অভিনেতাটাও কোথাও একটা সুপ্ত মনেতে আমার হওয়ার ছিলই, কারণ আমি বহু বছর ধরে ছোট থেকে করছি ওইটা। বা গল্প বলা, আমার পাড়ার বাচ্চাদেরকে তারা আসতো আমার কাছে গল্প শুনতে। হোস্টেলে আমি যেখানে থাকতাম সেখানে গল্প বলতাম। আমি একটা সময় পড়াতাম প্রচুর স্টুডেন্টদেরকে। তাদের পড়ানোর শর্তই ছিল যে ক্লাসের পর ০.৫ ঘন্টা গল্প বলতে হবে। তো সেই গল্প বলাটা হয়তো এখন স্টোরি রাইটিং বা স্ক্রিপ্ট রাইটিংয়ের ক্ষেত্রে কাজে লেগে গেছে। ওই সবটাই ভালো লাগা বোধ থেকে, কখনো কখনো কোনোটা না কোনোটা ভালো লাগা বোধ থেকে তৈরি হয়ে গেছে সে। পরিচালনা তো বছরে একটা কাজ আসছে। বাংলা ইন্ডাস্ট্রিটা ছোট। সেখানে অনেকগুলো কাজ করলে বেঁচে থাকার সুবিধা এইগুলো কি কোথাও ম্যাটার করেছে নাকি? শিল্প, ইতিহাস ঘাঁটলে দেখা যাবে শিল্প সবসময়তেই ঝুঁকিপূর্ণ। ঠিক আছে, যে কোনো ধরনের শিল্প সবসময়তে ঝুঁকিপূর্ণ। যতক্ষণ না শিল্পর সঙ্গে পুঁজি এসছে, শিল্পর সঙ্গে যতক্ষণ না আহ, কোনো না কোনো বিত্তশালী বা কোনো না কোনো রাজা নবাব কারো না কারো নেক নজর পড়েছে কোনো শিল্পীর ওপর, ততক্ষণ অবধি তার শিল্পকার্য আমরা দেখতে পাইনি। তা শিল্প তো সবসময় অর্থের প্রয়োজন আছেই শিল্পটা করতে গেলে, এটা তো স্বাভাবিক, এটা জেনেই আসা যেখানে তোমাকে অন্যভাবে স্ট্রাগল করতে হবে। এবার তুমি যে কোনো প্রফেশনে বলো না আজকের দিনে দাঁড়িয়ে, যে স্ট্রাগল প্রফেশন একই নেই আমাদের জীবনেতে, সব জায়গায় রয়েছে। হ্যাঁ, এখানেতে লাক ফ্যাক্টরটা ভীষণভাবে কাজ করে। তবে এই মুহূর্তে আমি যেটা বলবো, যেহেতু এখন পোর্টাল থেকে শুরু করে এত কিছু এসে গেছে, এত প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে, এত কাজ হচ্ছে, এখন এই মুহূর্তে কিন্তু যেটা আজ থেকে ২০ বছর আগে ছিল, এখন কিন্তু একজন অভিনয়কে তার পেশা হিসেবে খুব ইজিলি নিতে পারে, ভরসা করতে পারে। যদি সে, হ্যাঁ, নিজে একটুখানি প্রশিক্ষণ নিয়ে ঠিকভাবে কাজ করার মতো করে যায়, তাহলে কিন্তু কাজের অপশন নেই। আর এখন তো যেহেতু সর্বভারতীয় স্তরে কাজ হচ্ছে, বম্বের কাজের অফারও এখানে আসছে। হ্যাঁ, তারপরে তো অবভিয়াসলি স্ট্রাগল আছে, তারপরে তো অবভিয়াসলি ঝুঁকিপূর্ণ আছে, কারণ জনসংখ্যাও তো কাতারে কাতারে বাড়ছে, স্ট্রাগলারদের সংখ্যাটাও তো বাড়ছে সেই জায়গাতে, সেখানে নিশ্চয়ই ঝুঁকিপূর্ণ, সে সব জায়গায় ঝুঁকিপূর্ণ। এক এক সময় কী হয়, এক একটা ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট কমে যেতে থাকে। যারা ইনভেস্টার তারা ভরসা পাচ্ছে না হয়তো কোনো কারণে, সেজন্য ইনভেস্টমেন্ট কমছে। সেই জায়গা থেকে কম বাজেটের কাজ হচ্ছে বা ঠিকঠাক মতো কাজগুলো রিলিজ হচ্ছে না, এটা হতেই পারে কোনো একটা সময়। আবার ইনভেস্টরদের ভরসাটা আসতে হবে, তার জন্য আমাদের এখানে কিছু ফিল্ম হিট করতে হবে, আমাদের এখানে কিছু ব্যবসা ফিল্মের ভালো হতে হবে। তো এই চড়াই উতরাইটা তো থাকবে, এই রোটেশনটা তো থাকবেই। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক তাদের ছবি কিন্তু খুব একটা ব্যবসা করেনি। তাদের ছবি বার্লিন ওইসব থেকে পুরস্কার এনেছে। তো রিসেন্টলি যে কথাটা উঠছে এখন যে বাংলা ছবিতে ব্যবসা নেই। তো বাংলা ছবিতে ব্যবসা হলে কি বাংলা ছবির মানটা বেড়ে যাবে? আমরা যাদের এক্সাম্পল নিয়ে কথা বলি, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, আহ, অর্থের অভাবের জন্যই আমাদের ইন্ডাস্ট্রি তাদেরকে ঠিকঠাক মতোভাবে ব্যবহার, উচ্চারণ বলবো না, তাদেরকে ঠিকঠাক সম্মান দিতে পারেনি। যেহেতু আমরা গরিব, আমাদের ইন্ডাস্ট্রির অর্থ নেই। অর্থটা একটা বড় ভাইটাল পয়েন্ট। অর্থ আসলে পরে অনেকটাই চেঞ্জ হবে। অর্থ আসলে পরে সেই পরিমাণ ট্যালেন্টের খোঁজ হবে। অর্থ আসলে পরে, আগেকার দিনে মনে আছে যে এক ধরনের কোচ ছিল, আহ, যারা গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো ভালো প্লেয়ার খোঁজ করার জন্য। কোথায় আজকে? নেই সেটা।
আমি শুধু অর্থ আসলে বলতে হবে না, অর্থের প্রয়োগটাকেও কীভাবে করছি আমি, ইউটিলাইজেশনটাও কীভাবে করছি, সেটাও অবভিয়াসলি একটা বড় ফ্যাক্টর। আজকে যে হলগুলোর যে কন্ডিশন হয়ে আছে, মানুষ তো বিনোদনের জন্য হলে যায়। একদম। হলগুলোর যে স্ট্যান্ডার্ড, যে কন্ডিশন হয়ে আছে সিঙ্গেল স্ক্রিন হলগুলোর, সেগুলোতে সবাই যেতে ভরসা পাচ্ছে না, তারা ওখানে ভালো লাগছে না। আজকে অর্থটা আসলে পরে তাহলে ওই হলগুলো সুন্দর হবে, ওখানে ইনভেস্টমেন্ট হবে। আজকে ঠিকঠাকভাবে অর্থটা আমরা পেলে পরে আমরা আরও বেটার ফিল্ম বানাবো, যেটা যেগুলো আমরা খরচা করতে পারি। বেটার ফিল্ম মানে আমি স্টোরি ওয়াইজ বলছি না, স্টোরির জন্য তো খাতা কলম লাগে শুধুমাত্র, কিন্তু লিখতে বসে যখন আমি লিখছি কুরুক্ষেত্রের মাঠ, হুম। আমি আগেও বলেছি, আর শুটিং হচ্ছে মিলন সমিতির খেলার মাঠে। মিলন সমিতির খেলার মাঠ কুরুক্ষেত্র হতে পারে না, ঠিক আছে? এর জন্য অর্থের প্রয়োজন আছে। আমাদের মানে নাট্যশাস্ত্রে বলছে যে বৃহৎ লাগবে, রক্ত লাগবে, ভাবরস লাগবে, রং লাগবে, কালার লাগবে। এই সবকটার মিশ্রণ যখন আমরা ফিল্মে আনছি, যেগুলো দেখবেন বড় ফিল্ম বাহুবলী বা এই ধরনের ফিল্মে যেগুলো সবটা আমরা পাচ্ছি, সেইটা আনতে গেলে তার জন্য তো অর্থের প্রয়োজন আছে। কিন্তু মানে আপনি বাহুবলীর কথা বললেন, রাজমৌলি সাহেব, তো আপনি সবটাই বলছেন, কিন্তু আমাদের কি সেই মেধাবী পরিচালক রয়েছেন? মানে অর্থ এলো, হল আরেকটু মডার্নাইজ হলো, কিন্তু সর্বোপরি ছবি তো চলচ্চিত্রকারেরই তো একটা, মানে তার দেখার উপর নির্ভর করে তো সবটা হচ্ছে। প্রচুর মানুষ আছে যারা ঠিকমতোভাবে সুযোগ পাচ্ছে না, পেলে পরে তারা ভালো মেধার এবং ভালো কাজ করতে পারে, এরকম প্রচুর মানুষ আছে। আর যদি একান্ত তারপরও তো যদি প্রডিউসার বা ইনভেস্টর যারা ইনভেস্ট করবে তাদের যদি মনে হয় যে আমাদের এখানে কেউ নেই, বাইরে থেকে নিয়ে আসবে তারা। যদি মনে হয় যে পশ্চিমবঙ্গের বাইরেই যত মেধা, এখানে কোনো মেধা নেই, তাহলে বাইরে থেকে হায়ার করে নিয়ে আসবে তারা। আমরা তো রাজনৈতিকভাবেও তো এরকম ভাবনা চিন্তা, অনেকের প্রচুর মানুষ তো আছে যারা এরকম ভাবনা চিন্তা করছে যে আমাদের যদি কোনো বাঙালি নেতা না থাকে তাহলে আমরা নন বেঙ্গলি নেতা হলেও তাকে আমরা মেনে নেবো যদি সে দেশটাকে ভালো করে বা আমাদের রাজ্যটাকে ভালো করে চালাতে পারে। এটাও তো মানছে তো। তাহলে এক্ষেত্রে আমরা মানবো বাইরে থেকে ডিরেক্টর নিয়ে আসা হবে, ইন্ডাস্ট্রির তো লাভ হোক যদি মনে হয় যে মেধার নেই। কিন্তু আমি আমার যতদূর মনে হয়, যেটুকু দেখেছি, যেটুকু আমার মেধার দ্বারা আমি বুঝতে পারি, যে প্রচুর পরিচালককে দেখতে পাই, তাদের আইডিয়াস, তাদের চিন্তাভাবনা, তাদের কাজ করারে অনেক ভালো 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 আছে, সুন্দর আছে, এবং করতে পারি না, আমাদের এখানে হতে পারে না তা না, নিশ্চয়ই হয়, হতে পারে এবং হবেও সেটা। কিন্তু আপনার যে ভয়ঙ্কর লুকটা রয়েছে, তো এটা কি কোথাও স্টিরিওটাইপ করে দেয়, নাকি না আবার কোথাও কি একটা, ওই যে আপনি যখন ভিলেনের চরিত্র করছেন, মানে আমরা আপনি আমার সামনে রয়েছেন, তা আপনাকে দেখে আমার ভয়ই করছে, মাঝে মাঝে প্রশ্নগুলো এটা করছি, এটা মানে আমার আপনি সম্পর্কে প্রশংসা ছিল না, এটা আমার সম্পর্কে মানে আমাদের তো বেসিক্যালি লুক, অ্যাপিয়ারেন্স, বিহেভিয়ার। আমার বিহেভিয়ারটা ভয়ঙ্কর না এটুকু অনেকে বলেছে। এবার লুক আর অ্যাপিয়ারেন্সটা ভয়ঙ্কর, এটাও তো বাবা মা আর ভগবানের আশীর্বাদ, ঠিক আছে, আমার কিছু করার নেই এটাতে। তবে যতটা ভয়ঙ্কর দেখতে লাগে আমি অতটা ভয়ঙ্কর নই, এটুকু বলতে পারি। মানে আপনার ওই লুকটা, ওই যে আপনি যেভাবে তাকাচ্ছেন, মানে আমি যখন প্রশ্নগুলো করছি, আমি যে কিছু ভুলভাল না না হচ্ছে না না। না, তাকাচ্ছে না। আমি 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 খুব ভালো করে বোঝার চেষ্টা করছি যে আমরা প্রশ্নটা যে করছো তার পেছনে তুমি কি বলতে চাইছো, কারণ তুমি তো একবার বলবে, আমাকে তো একবারই বুঝতে হবে, যে খুব মন দিয়ে শোনার চেষ্টা করছি তোমার প্রশ্নটা। তো এটা কি আপনার, মানে আমাদের মনে হয় যে আপনি খুব মানে ভয়ঙ্কর দেখতে, তো সেটা কি আপনার কি ভিলেনের ক্যারেক্টার যখন করেন সেটা কি সুবিধে হয়? আমি মঞ্চে প্রায় ১.৫-২ ঘন্টার একটা নাটক করি, যেখানে আমি বিশ্বরূপা বলে, যেটা কৃষ্ণের জীবনীর ওপরেতে। তো তখন দর্শক আমাকে কৃষ্ণ হিসেবেও মেনে নেয়, আমি তখন ওখানে দাঁড়িয়ে বাঁশি বাজাই, সেটাও মেনে নেয়। আবার যখন হাতে ওই কুঠার তুলি বা বন্দুক তুলি তখন ওটাও মেনে নেয়। দুটোই মানে, কারণ অভিনেতা তো, আমাকে তো ভয় দেখাতে হলে ভয় দেখাতে হবে, ঠিক আছে। আর আপনি রিসেন্টলি বুম্বাদার সাথে কাজ করেছেন, দেবের সাথে কাজ ডাক্তার করেছেন। কাকুতে অভিনয় করেছি বোম্বাদার সঙ্গে। দেবের যে ফিল্ম খাদান, সেটা স্ক্রিপ্ট লিখেছি। চিত্রনাট্যকার আর জিতের সাথে কাজ করেছেন, তিনজনই সুপারস্টার। কিভাবে দেখেছেন তিনজনকে? প্রসেনজিৎ বাবুর সঙ্গে কাজ করেছি আমি। আহ, ডাক্তার কাকুতে অভিনয়, এর আগে জাতিস্বর বলে একটা সিনেমা হয়েছিল, তখন আমি জাতিস্বরের ওয়ার্কশপ করানো ওখানে অভিনয় করেছিলাম, একদম বুম্বাদার মানে প্রসেনজিৎ বাবুর সাথেই ছিলাম। আর এই ভেরি রিসেন্ট একটা পাভেলের ফিল্ম আসছে, মন খারাপ বলে, মন খারাপ না, ডাক্তার কাকু, সরি, ডাক্তার কাকু, ডাক্তার কাকুতে ওটাতেও বুম্বাদার সাথে কাজ করেছি। সিনিয়র মানুষ, এবং মানে এদের অরাটাই একটা অন্যরকম হয়, মানে যার কথাই বলবেন আপনি, জিদ্দা বলুন
বা প্রসেনজিৎ বাবু বলুন, যাদের কথাই বলবেন, হ্যাঁ, এদের অরাটাই অন্যরকম হয়। সুপারস্টার এমনি এমনি কেউ হয় না, তার জন্য একটা একটা অন্য লেভেলের অরা থাকতো, অন্য লেভেলের পজিটিভিটি, অন্য লেভেলের এনার্জি, অন্য লেভেলের প্রেজেন্স, একটা একটা উপস্থিতিটাই একটা অন্যরকম হয়। ঠিক আছে, লুক আর অ্যাপিয়ারেন্সটাই এমন হয় যেটা একটা অন্য ধরনের আকর্ষণ তৈরি করে তাদের প্রতি। সেইটা তো অবভিয়াসলি তিনজনের মধ্যেই আছে। কিন্তু যখন কাজ করব, মানে আমি যেহেতু জিদ্দার সঙ্গে কাজ করেছি খুব ক্লোজলি, তখন খুব মানে সাধারণ, এটাই হয়তো এনাদের কৃতিত্ব যে দেখবেন যখন দূর থেকে তখন মনে হবে কাছে যাওয়া যায় না, কিন্তু কাছে গেলে পরে মনে হবে যে এমা এত আমারই মতো। এই ব্যাপারটা আছে যে খুব সাধারণ, তখন মনে হয় যে সাধারণের মতো কথা বলছে, সবটাই করছে। এটা তাদের কারিশমা যে তারা ওই ব্যাপারটা সহজ করে নিতে পারে, যেহেতু তারা অভিনেতা, তারা ওটা করে নিতে পারে। এবং তারা মানে কে প্রত্যেককে বলবে আমায় দেখ, ঠিক আছে, এত ভালো অভিনেতা তারা প্রত্যেকে। কিন্তু আপনি মানে জিতের সাথে অনেক কাজ করেছেন, তারপর জিতের একটা জিনিস দেখা গেছে যে খুবই ভীষণভাবে তিনি কমার্শিয়াল ছবির প্রতি অ্যাডিক্টেড, মানে কমার্শিয়াল ছবি বলবো না, মানে মশালা ফিল্মের প্রতি অ্যাডিক্টেড। আপনি কোনো কারণ খুঁজে পেয়েছেন যে এই মশালা ফিল্মের প্রতি যে এই এতটা একাগ্রতা, তিনি একটা টাইমে তিনি একা মানে কাজ করে গেছেন, মশালা ফিল্মটা কন্টিনিউ করে গেছেন, কি মনে হয়েছে আপনার? শুধু অনুরক্ত নয়, তার দখলটাও মারাত্মক লেভেলের কমার্শিয়াল ফিল্মের প্রতি। দখলটাও তার মারাত্মক, তার প্রেজেন্স থেকে শুরু করে কমার্শিয়াল ফিল্মের জন্য যা যা জিনিস দরকার হয় সবকটা জিনিসই তার মধ্যে অসম্ভব ভালো রকম আছে। এবং এবার এ তো ঠিক কথা যে কমার্শিয়াল ফিল্ম মার্কেটে যত ভালো হবে তত ইনভেস্টমেন্ট বাড়বে মার্কেটের, ঠিক আছে। এবং জিদ্দা পরপর সেটা চেষ্টা করে যাচ্ছে, পরপর সেটা একটার পর একটা করে যাচ্ছে। হ্যাঁ, জিদ্দা মারাত্মকভাবে ভালোবাসে কমার্শিয়াল ফিল্ম করা এবং লোককে দেখানো। বাট এই যে খাদান, মানে এত দিনের আপনাদের দীর্ঘদিনের পড়াশোনা, তার ওপর করে একটা চিত্রনাট্য হয়েছে। হ্যাঁ, পড়াশোনা এবং প্রায় ২ বছর ধরে বারবার গিয়ে গিয়ে ওখানে থেকে রিসার্চ করে, যেহেতু রিনো মানে সুজিত দত্ত যে ডিরেক্টর, যে ওনার বাড়ির ওখানেই কাছাকাছি, ওনার রিলেটিভদের বাড়ি, ওখানে গিয়ে প্রচুর থেকে ওখানেতে এবং সব ধরনের মানুষের সাথে মিশে, হ্যাঁ, অনেকটাই খেটে কাজ হয়েছে এটার পেছনে, অনেক দিন ধরে অনেকটা রিসার্চ ওয়ার্ক হয়েছে। মানে খাদান একটা বড় কিছু আসছে, মানে যা দেখা যাচ্ছে, মানে আশা করা যায়, মানে দেবকেও যেভাবে দেখা যাচ্ছে, মানে পুরোপুরি অন্যরকমভাবে, মানে আশা আপনি তো হ্যাঁ, পুরোটা আশা তো করছি। মানে প্রার্থনা, সবার আমাদের প্রার্থনা যে ভীষণ ভালো হোক, ভীষণ ভালো হোক। এতদিন পর একটা বড় কমার্শিয়াল ফিল্ম হচ্ছে ওনার, উনি করছেন। তা পুরো ইন্ডাস্ট্রির জন্য দরকার, কারণ তাহলে ভরসাটা বাড়বে সবার, আরও ফিল্ম হবে আরও। এবং এবছর শুধু তাই না, এবছর অনেকগুলো ফিল্ম হচ্ছে। আমি একটা ফিল্ম হচ্ছে M16 পুলিশ ফাইল বলে, বেঙ্গল পুলিশ। বেঙ্গল পুলিশ বলে একটা ফিল্ম হচ্ছে, সেইটাতে করলাম। M.N. রাজ ডিরেক্টর আছেন ওটার। তারপরেতে ভেরি রিসেন্ট শপথ 2 আসছে, রাজাচন্দ্র, হ্যাঁ, টোটাদা আছেন। ওই সবই নেগেটিভ, আমি কখনো নেগেটিভ। হ্যাঁ, তারপরেতে একটা খুব মিষ্টি ফিল্ম করলাম, ইন্দ্রাশিসদার গাজনের ধুলোবালি, মুর্শিদাবাদে শুটিং হয়েছিল। ঋতুপর্ণা সেনগুপ্ত আছেন, আমাদের ঋত্বিক আছে, ঠিক আছে। খুব সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছিল, আমাদের গ্রামেতে গিয়ে শ্যুট হয়েছিল, ভীষণ মজার, ঠিক আছে। আচ্ছা, অঙ্কুশের সাথে তো আপনি কাজ করলেন, মানে অঙ্কুশকে আমরা পরবর্তী সুপারস্টার হিসেবে কল্পনা করছি। কি মনে হয়, মানে কাজ করলেন পুরোপুরি ওটা একটা মশালা ফিল্ম, ওনারও কি ওই মশালা না, ফিল্মের প্রতি একটা ভালোবাসা? অঙ্কুশের সঙ্গে আমি মির্জাতে বলবো না, আমি সব থেকে বেশি বলবো আমি অনেকটা দিন টানা কাজ করেছি অঙ্কুশের সঙ্গে, সেটাও রিলিজ করবে। পাভেলের মন খারাপ বলে একটা সিনেমা আসছে, ব্রিলিয়েন্ট অ্যাক্টর, মানে অঙ্কুশ অসাধারণ অভিনেতা, অসাধারণ টাইমিং, ওই সবটাই লাক, দারুণ স্ক্রিপ্ট, দারুণ প্রজেক্ট হয়ে গেলে পরে অঙ্কুশ দেখাবার মতো সমস্ত ক্ষমতা রাখেন। যে ধরনের প্রজেক্টগুলো পরপর আসছে, মির্জা বলুন, তার আগে বা তারপর মন খারাপ বলুন, মানে ভার্সেটাইলিটি দেখা যাবে, মানে সে কত ধরনের কত প্রকারের কাজ করতে পারেন সেটা চোখে পড়বে। এবং সর্বোপরি মানে বাংলা ছবি দীর্ঘদিন ধরে যেটা আমরা নিয়ে কথা বলছিলাম যে মশালা ফিল্ম হচ্ছে না, মশালা ফিল্ম হচ্ছে না, সেগুলোও কিন্তু হচ্ছে। প্রচুর প্রচুর হচ্ছে, ঠিক আছে। পাড়িয়া হলো, ঠিক আছে। আমাদের নুসরাত এবং ইয়াসের সেন্টিমেন্টাল। আসলো, সেন্টিমেন্টাল আসলো, ঠিক আছে। এবং সত্যি কথা বলতে যখন যেগুলো এই মুহূর্তে একটুখানি হলে ব্যবসাও খারাপ হচ্ছে যাদের,
যখন ফিল্ম না সব ফিল্ম পরপর পরপর দর্শকের একটা বিশ্বাস চলে আসবে যে আমরা এখানে ভালো কাজ হয়, তখন দেখবেন যে সেই ফিল্মগুলো এখন একটু কম ব্যবসা পাচ্ছে, হয়তো সেই ফিল্মটার কিছু হয়তো কমতি লাগছে বলে একটু কম ব্যবসা পাচ্ছে, সেগুলোও দেখবেন ফ্লোতে চলবে তখন। মানে সাউথে যে জিনিসটা হয় যে সবটারই ব্যবসা একটা অ্যাভারেজ ব্যবসা ভালো হতে থাকে। অবভিয়াসলি হবে কি না হবে জানি না, আশা তো সেটা আমরা করব। আমাদের চারপাশে অভিনেতা মানে ঋত্বিক, মানে ইন্টারন্যাশনালি ফেমাস হওয়ার কথা ভদ্রলোক। ঠিক আছে, ভদ্রলোক তো ইন্টারন্যাশনালি ফেমাস হওয়ার কথা, মানে যে লেভেলে অভিনয়। আগে একটা শো ছিল খরাজদা ইনস্টিটিউট, খরাজদা, পরান্দা। আমাদের এখানে অভিনেতা তো জুয়েল জুয়েল অভিনেতা চারপাশে ছড়ানো আমাদের। ঠিক আছে, হ্যাঁ অবভিয়াসলি যেমন সুপারস্টাররা রয়েছে সেরকম সাপোর্টিভ অ্যাক্টার্স যারা রয়েছে তারাও মানে এক একজন লিড বের করতে পারে। আজকে অনির্বাণ ভট্টাচার্য এবং দুজনকের কথাই বলছি, ব্রিলিয়ান্ট অ্যাক্টার দুজনই। আমি কলকাতা চলন্তিকা করেছিলাম তখন অনির্বাণ, এদিকে কলকাতা চলন্তিকা বলতে গিয়ে মনে পড়লো অপাদির কথা। ঠিক আছে, আর একজন ব্রিলিয়ান্ট অ্যাক্টার। তো সেই বলছে অভিনেতা আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে। ঋদ্ধি, আমি মন খারাপে করলাম, ঋদ্ধির সাথে বিদীপ্তা ছিলেন। ঠিক আছে, তো আমি তো যখন দেখি তখন তো মনে হয় যে কাকে ছেড়ে কাকে দেখবো, এত অভিনেতা চারপাশে ভালো ভালো আমাদের ইন্ডাস্ট্রিতে কম আছে আমাদের। তো আপনি এই রাজনীতিটা কিভাবে দেখেন? মানে যে দলীয় রাজনীতি, যে গণতন্ত্রের যে উৎসব যেটাকে আমরা বলি, ভোট, কিভাবে দেখেন? রাজনীতির মতোই, সেরকম যুগ যুগ ধরে ইতিহাসে যেভাবে রাজনীতি দেখে এসেছি এখনও দেখছি সেমই জিনিস আছে, কোনো কিছু চেঞ্জ নেই। একটু মিডিয়া টিডিয়া হয়েছে বলে একটু বেশি আমরা জানতে পারছি, পড়তে পারছি, সব একই চলছে, কোনো কিছু চেঞ্জের কিছু নেই। রাজনীতি নিয়ে কী আছে দেখি, রাজনীতি যা হচ্ছে, যেটা হওয়ার সেটাই হচ্ছে, যেটা হওয়ার সেটাই হবে, জনস্রোতের সঙ্গে যেটা হওয়ার সেটাই হবে, এবং আলটিমেট মানুষও যা কিছুই হোক না কেন, ভালো খারাপ মানুষ ঠিক বুঝে নেবে, মানুষ ঠিকটাই করবে, এটাই বিশ্বাস থাকবে আমাদের সবই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাজনীতি হোক, ধর্ম হোক, সমাজ হোক, যা কিছুই হোক না কেন, সবটাই মানুষের জন্য। ঠিক আছে, এইটা। মানুষের জন্য কি ভাবছে দলগুলো? হ্যাঁ, মানুষের জন্য কি দলগুলো ভাবছে? যদি কোনো দল না ভাবে মানুষ ভাবিয়ে নেবে। মানুষ ইতিহাস পাল্টে দিয়েছে, মানুষ যুগ যুগ ধরে ইতিহাস পাল্টেছে। এই যে সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, মানুষ পাল্টেছে। কেউ এসে ঢাং করে বলে দিয়ে যায়নি যে আজ থেকে এটা হচ্ছে। মানুষের মানসিকতাতে, অ্যাভারেজ মানসিকতায় একটা সত্যযুগ থেকে দাপর এসছে, দাপর থেকে ত্রেতা এসছে, ত্রেতা থেকে কলি এসছে, আবার কলি থেকে সত্য হবে। মানুষ পাল্টায়, মানুষ বিশাল পাওয়ারফুল, মানুষ দেখে বসে বসে মজা দেখে। কিছুদিন দেখে। কারণ কি হয়, মানে একটা আধটা ফাউল করলে পরে তাকে মাঠ থেকে বার করে দেবো, এটা ঠিক ভাল লাগে না। ওই জন্য ফাউল করতে দেয় একটা সময় অবধি, দেখে একটা সময় অবধি। মানুষ, মানুষের থেকে পাওয়ারফুল কিচ্ছু নেই। সহ্য করে, বাকিরা ভাবে বুঝি যে অনেকটা সহ্য করছে, মানে এরা বাধ্য সহ্য করতে। ঠিক আছে, বাট কিন্তু আপনি বলছেন বটে, কিন্তু ছাপ্পা ভোট এগুলো তো হয়, মানে ধরুন আমাদের ইচ্ছে হলো যে আমরা সরকার বদলাবো, যে কোনো সরকারি, কিন্তু দেখা গেল যে ইভিএম হ্যাক, এই তাই, মানে সত্যি কি পারে? মানে আপনি বলছেন বটে, কিন্তু চারপাশে তো তা মনে হচ্ছে না, মানে এত যে অরাজকতা চলছে। যুগ যুগ ধরে অরাজকতা চলেছে, অরাজকতা হয়েছে, যে করার এটার সঙ্গে কোনো দল টল হ্যান ত্যান ওইসব বিশেষ কিছু নয়। ও যারা অরাজকতা করার সে যে কোনো দলে থেকে যে কোনো রাজনীতিতে যে কোনো কিছুতেই করবে তারা। ঠিক আছে, একটু পার্সেন্টেজ, অরাজকতার পার্সেন্টেজ বেশি হয়ে গেলে সেই দলটার একটুখানি ভাবমূর্তি নষ্ট হয়। ঠিক আছে, সব দলেই কনস্ট্রাকটিভ লোকজন প্রচুর আছে, সব দলেই অরাজক লোকজনও প্রচুর আছে। ঠিক আছে, সবটা নিয়েই হয়। একটা ফ্যামিলি মানে সেই ফ্যামিলির মধ্যে সব ধরনের মানুষ থাকবে। সেই ফ্যামিলিতে যে ভালো কাজটা করবে তার জন্য ফ্যামিলির ভালো সুনাম হবে, যে খারাপ কাজ করবে তার জন্য দুর্নাম হবে। এটা ফ্যামিলিকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, এটাই ফ্যামিলি। তাদের মধ্যে যদি সেই বন্ডিংটা থাকে তাহলে সেটা অ্যাকসেপ্ট করতে হবে যে আমারই খারাপ ছেলে খারাপ কাজ করেছে, সেটা স্বীকার করে নিতে হবে। আর যে ভালো করছে তার নামটাও তুমি পাবে, সুনামটাও পাবে। তো আজকে আমরা বহু কিছু দিক নিয়ে কথা বললাম, রাজনীতি, খাদান, সব কিছু নিয়ে কথা বললাম। তো কেমন লাগলো আড্ডাটা মেরে? খাদানটা হলে পরে সবাই দেখবেন। ঠিক আছে, খুব ভালো ফিল্ম আসছে। ঠিক আছে, আমি লিখেছি বলে না, এটা খুব ভালো ফিল্ম হবে, খুব বড় ফিল্ম হচ্ছে। খাদান দেখবেন সবাই, পাশাপাশি সব ফিল্ম দেখবেন। খুব ভালো ভালো ফিল্ম আসছে আমাদের এই সামনে, সিরিয়াসলি বলছি এটা, যে সবার কাজ, সবাই খুব খেটে আমরা কাজকর্ম করছি ইন্ডাস্ট্রিতে। খুব নতুন একটা জনজোয়ার আসবে, সবাই দেখবেন।
আর দেখবেন শুধু না, কেমন হচ্ছে কাজগুলো সেগুলো তো জানতেও হবে। সেগুলো জানার জন্য ওর চ্যানেলটা দেখতে হবে, ওর ইন্টারভিউসগুলো দেখতে হবে। তাহলে বুঝতে পারবেন যে আমরা কেমন কাজ করছি, আমরা আদৌ ঠিকঠাক কাজ করছি কি না, কারণ সেটার রিপোর্টটা ওরা দিয়ে দেবে।